আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ চূড়ান্ত হলে তা গণপ্রতারণা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত আইনি ভিত্তি না দেয়া হলে রাজপথের কর্মসূচি দেয়া হবে। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছু দল ফ্যাসিস্টদের রক্ষায় আপোষ করেছে। আইন ভিত্তির নিশ্চয়তা না পাওয়ায় শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে শনিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদে আইনি ভিত্তি না দেয়ায় এবং জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত না হওয়ায় স্বাক্ষর করেননি তারা। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে আমরা রাজপথের কর্মসূচি গ্রহণ করেছি। ঐক্যমত্য কমিশনে আমরা জোরালো ভূমিকা পালন করেছি। যদিও শুরুতে রাজনৈতিক দলসমূহের মধ্যে অনেক দলই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না। জুলাই সনদ স্বাক্ষরকে কেবল আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইনি ভিত্তি নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে সমাধান চান তারা। নাহিদ বলেন, ৯০-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো প্রতারণা করেছে, কিন্তু এবার সে ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেবে না এনসিপি। এই ৭২-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামোর সুবিধাভোগী রয়েছে নানান জায়গায়, ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে। এবং আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে। বর্তমান কমিশনের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। বলেন, কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং গায়ের জোরে অন্যের প্রেসক্রিপশনে চলছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দলগুলো চাইলে পরেও জুলাই সনদে সই করতে পারবে। বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের নতুন গণতান্ত্রিক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত রাখতে দেশের রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে বলেও মনে করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের নামে বিশৃঙ্খলা করেছিল ফ্যাসিস্টদের সহযোগীরা। বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, এটা অব্যাহত রাখা, যার যাত্রা শুরু হয়েছে গতকালকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র, সরকার বিনির্মাণ হবে। এ নিয়ে আলোচনা করতে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক জনাব শাহাবুল হক। জনাব শাহাবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে জুলাই সনদের স্বাক্ষর করেনি এনসিপি, আইনি ভিত্তি ছাড়া সনদ চূড়ান্ত হলে তা গণপ্রতারণা হবে বলেও মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এই জুলাই সনদ নিয়ে এনসিপির এই উদ্বেগ কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্রথম যে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি মনে করছি যে তারা যে বলেছে বা মিস্টার নাহিদ ইসলামের যে স্টেটমেন্ট, সেটার মধ্য দিয়ে এনসিপির যে তাদের যে রাজনৈতিক অবস্থান বা তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটার একটা প্রতিফলন এখানে ঘটেছে। আমি মনে করি যে যে এনসিপি যে এখানে সিগনেচার করেনি বা এটার বিরোধিতা করছে, এটার মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হওয়া যায় যে আগামীতে যাতে এই জুলাই সনদ আইনি ভিত্তি পায়, সেটার একটা জোর দাবি তারা করছে। এবং সাথে সাথে এটা একটা সরকারের তরফ থেকে বা সরকারের দিক থেকে একটা চাপ, আমি বলবো যে সরকারকে একটা চাপ তারা প্রয়োগ করতে পারছে বা আরো চাপটা আরো আরো স্পষ্ট হবে।
যাতে এটার একটা আইনি ভিত্তি সরকার দেয়। সনদের এই আইনি ভিত্তি কিভাবে দেওয়া সম্ভব, আর এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে? যে এখানে আসলে ইতিমধ্যে এই বিষয়গুলো আলোচনা হয়েছে যে এটার আইনি ভিত্তি সরকার একটা গণভোট করবে এবং গণভোটের মাধ্যমে একটা হানা ভোটের মাধ্যমে যারা এটাকে যেটা জয়যুক্ত হোক না কেন বা এই গণভোট জনগণের যে সম্মতি হবে সেই সম্মতিকে নিয়েই আমরা দেখবো যে পরবর্তীতে যারা জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়যুক্ত হবে এবং সেখানে এই বিষয়টা উঠবে এবং সেখানে পার্লামেন্টে অনুমোদন হবে বা পার্লামেন্টে পাশ হবে, এর মাধ্যমে দেখি যে আমরা একটা আইনি ভিত্তি পেতে পারি এবং সরকারের বা যে কোনো ধরনের চুক্তি বা সনদ যেটা হোক না কেন সেটা সবসময় অ্যাকচুয়ালি আইনি ভিত্তির ভিতর থেকেই করা যুক্ত এবং সেটি আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হবে। বা আমি মনে করি যে এভাবেই যে পার্লামেন্টের মাধ্যমে গণভোট এবং পার্লামেন্টে দুটোর মাধ্যমেই এটা আইনি ভিত্তি পেতে পারে। আমরা দেখেছি যে জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বলেছেন যে দেশে নতুন গণতান্ত্রিক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে। এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? অবশ্যই আমি মনে করি যে ইতিবাচক একটা উদ্যোগ এবং ইতিপূর্বে কখনো এ ধরনের যে অনেকগুলো রাজনৈতিক দল একসাথে বসে মাসের পর মাস তারা একটা কনসেনসাসে পৌঁছে এবং অনেকগুলো বিষয় সবাই সব বিষয়ে একমত হয়নি, কিন্তু অনেকগুলো বিষয়ে অনেকে একমত হয়েছে। কারো কিছু অপিনিয়ন আছে, কারো নোট অফ ডিসেন্ট আছে। তার ভিতরেও যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেটার একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতেও যে কোনো ধরনের ক্রাইসিস বা রাষ্ট্রের যে কোনো ধরনের সমস্যা সেটা মোকাবেলা করার ক্ষেত্রে এই যে রাজনৈতিক দলগুলো যেভাবে বসলো তারা নিজেদের ভিতরে যে কথাবার্তা বলা, নিজেদের দেখি এই যে নতুন একটা বিষয় এটা কিন্তু আগে ছিল না। কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখেছি ইলেকশন বা বড় বড় ক্রাইসিসেও বড় রাজনৈতিক দলগুলো কিন্তু কখনোই একই আমব্রেলার নিচে বা একই ছাতার নিচে আসতে পারেনি এবং কি তারা নিজেদের ভিতরে কথা বলা বন্ধ, টেলিফোন করা, এই সব কিছু টেলিফোনও কথা বলতো না, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল। বা সেখান থেকে এসে 2024-এর 5ই আগস্ট এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কন্ট্রিবিউশন বা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অবদান যে রাজনৈতিক দলগুলো তারা একটা কনসেনসাসের মাধ্যমে বা একটা কনসেনসাসে তারা পৌঁছাতে পারছে। এটা আমি অত্যন্ত ইতিবাচক একটা বিষয় আমার মনে হচ্ছে এবং বাংলাদেশের সামনের দিনের রাজনৈতিক যে গণতান্ত্রিক সংস্কৃতির যে একটা নতুন যাত্রা বা নতুন একটা পথ আমাদেরকে দেখাচ্ছে, এটা অবশ্যই একটা ইতিবাচক আমার কাছে মনে হচ্ছে। জনাব শাহাবুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত বিএনপি। আন্দোলনকে পুঁজি করে বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সহজভাবে শিক্ষকদের জন্য বিএনপির অঙ্গীকার হলো মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি বিশ্বাস করে রাষ্ট্র ও জাতির সাংগঠনিক কিংবা নাগরিক উন্নয়নে আমাদের যত উদ্যোগই গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে না। জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সূচনা হলো বলে মন্তব্য করেছেন বিএনপি। এর ফলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলছেন নেতারা। তবে জামায়াত বলছে এর আইনি ভিত্তি নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও সবচেয়ে বড় অংশীদার এনসিপি অংশ নেয়নি। দলটি সহ 4 বাম দলের অনুপস্থিতিকে দুঃখজনক বলছেন নেতারা। বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তবে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের নেতারা আসতে থাকেন বিকেল 4টার আগে থেকেই। বিশিষ্টজনের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। 7 মাস ধরে ঐকমত্য কমিশনের আলোচনার সফল পরিসমাপ্তিকে ইতিবাচক বললেও এখনও কিছু প্রশ্ন আছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এই অভ্যুত্থানে বিপ্লবের একজন প্রধান কারিগর এই এনসিপি অনুপস্থিত থাকাতে কিছুটা ছন্দপতন ঘটেছে। আমরা আশা করি এটা একটা বাংলাদেশে নতুন শুরু। সনদ তো তৈরি আমরাই করেছি, অতএব এটা স্বাক্ষর তো অবশ্যই করব, কিন্তু এখন মূল হলো বাস্তবায়ন প্রক্রিয়া। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সূচনা হলো বলে মনে করে বিএনপি। এটি বাস্তবায়ন হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলছেন তারা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আমি সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবকিছু পূরণের শুরু হলো কেবল, এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। জামায়াতের নায়েবে আমির বলেন, প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখেই সনদে স্বাক্ষর করেছেন তারা। তবে এর আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সনদের সিগনেচারের মাধ্যমে এটার কি আইনি ভিত্তি হইল না হইল না, কিন্তু এটাকে আইনি ভিত্তি দেওয়ার যে বিষয়টি সেটা বাকি আছে। জুলাই সনদ বাস্তবায়নে দিক নির্দেশনার কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। সনদ নিয়ে তার বাস্তবায়ন নিয়ে কথা বলাই হয়নি। আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকারনামা। এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে। জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে আলোচনার আরও সুযোগ আছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দাবিতে রোববার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সব মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধারা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের পক্ষে মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, রোববার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সব জেলা শহরগুলোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে। অন্যান্য দাবিগুলো হলো জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আহতদের বীর হিসেবে স্বীকৃতি দেয়া। এছাড়া জুলাই শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান। আমাদের যে দাবি জুলাই সনদ সংশোধন, সেটা যদি হয়ে যায়। 1.5 মাসের অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরু হচ্ছে কাল। হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য নতুন 9টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, নতুন 9টি বেঞ্চের মধ্যে 7টি একক বেঞ্চ রয়েছে। এসব বেঞ্চে একজন করে বিচারপতি বসবেন। এছাড়া রিট মামলার শুনানির জনগঠন করা হয়েছে 2টি দ্বৈত বেঞ্চ। সব মিলে হাইকোর্ট বিভাগে মোট 65টি বেঞ্চে চলবে বিচার কাজ। আর হাইকোর্ট ও আপিল বিভাগ মিলে মোট বিচারপতি রয়েছেন 117 জন। গত 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়, তবে অবকাশকালীন কয়েকটি বেঞ্চে চলমান ছিল বিচার কাজ। চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশে মাশুল বাড়ানোর প্রতিবাদে কন্টেইনারবাহী যান চলাচল বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা। সকাল থেকে কন্টেইনার পরিবহনের ট্রেলার সহ ভারী যান চলাচল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। চট্টগ্রাম প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, গত 15ই অক্টোবর থেকে বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করা হয়। বন্দর ব্যবহারকারী কিংবা পরিবহন সংশ্লিষ্ট কারোর সাথে আলোচনা না করেই এই ফি বাড়ানো হয়েছে। হুট করে নেওয়া এই সিদ্ধান্তে বাড়তি ফি মালিক নাকি শ্রমিক পরিশোধ করবে সেটা স্পষ্ট নয়। এজন্য আনুষ্ঠানিক ধর্মঘট বা কর্মবিরতি নয়, মালিকরা স্বতঃপ্রণোদিত হয়ে যানবাহন চালানো বন্ধ রেখেছে। ব্যক্তি মালিকানার এসব ট্রেইলার আন্তঃজেলা রুটে কন্টেইনার পরিবহন করে। গত 15ই অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকরের ফলে এই অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা। আমরা বাস্তবায়ন করতে পারি নাই, নেতৃবৃন্দকে বলবো। এ নিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেদিন আর অপেক্ষা করবে না, একটা কর্মসূচি আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো সেই জন্য আমি এখন আপনাদের সামনে এই কর্মসূচি ঘোষণা করছি। সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন
আগামীকাল থেকে 4 ঘন্টা কর্মবিরতি পালন করবে। আরো দুটা, আমি নাম বলছি না, আরো দুটা অর্গানাইজেশন ঠিক একইভাবে তাদের কর্মবিরতি পালন করবে এবং আমরা আজকে আবার সরকারকে আরেকটা স্মারকলিপি দেব, এগুলি জানিয়ে 1 সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। এই প্রস্তাবগুলিতে আপনারা রাজি আছেন? হাত তুলে দেখান। আমরা বেশি কথা আর বলতে চাই না, অনেক সময় হয়ে গেছে। আমাদের প্রথম ব্যাচের খানা এখন সার্ভ করা হয়েছে। আপনারা এদিকে যারা আছেন তাদেরকে আমরা বলবো একটু অপেক্ষা করার জন্য। ফার্স্ট ব্যাচ খাওয়া হয়ে গেলে দ্বিতীয় ব্যাচ আপনারা বসবেন। কিন্তু এর মধ্যে আমাদের আরো কিছু বক্তা রয়ে গেছে, তারা বক্তব্য বলে যাবেন। আমি যেহেতু অনেকে খাওয়ার পরে চলে যাবেন, সেই জন্য আমি কর্মসূচিটা জানিয়ে দিলাম সবাইকে। ইনশাল্লাহ এই কর্মসূচিতে আমরা যেন সাফল্যমণ্ডিত হয়, সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। পটুয়াখালীতে বাড়ছে অপরাধ প্রবণতা, 9 মাসে 3 খুন ও 8টি ধর্ষণ, গ্রেপ্তারে চলছে অভিযান। কুষ্টিয়ার ছেউরিয়ায় চলছে 3 দিনের সাধু সংঘ ও লালন মেলা, আখড়াবাড়িতে ভক্ত অনুরাগীদের ভিড়। চট্টগ্রামের ইপিজেড এর কারখানার আগুন নিভলেও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা শ্রমিক ও মালিকপক্ষ। শত শত শ্রমিক বেকার হয়ে যাওয়ার কারণে জীবিকা নিয়ে দুশ্চিন্তায় তারা। অন্যদিকে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ আর কারখানা পুনরায় চালু নিয়ে মালিকপক্ষ এখনও ধোঁয়াশায়। এদিকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিলেন বেবজা কর্তৃপক্ষ। শফিক ইসলাম পুড়ে যাওয়া অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলে কাজ করতেন অপারেটর হিসেবে। বৃহস্পতিবারের আগুনে কারখানা পুড়ে ছাই, নেই কাজও। তবুও তিনি ছুটে এসেছেন প্রিয় প্রতিষ্ঠানে। ভেতরে প্রবেশ করতে না পেরে অন্য সহকর্মীদের সাথে আগুন লাগার স্মৃতিচারণ করছিলেন। পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াই কিভাবে করবেন সেই উদ্বেগ শফিকের কান্নার জড়িত কণ্ঠে। আমার একটা মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, তাই আমার ফ্যামিলি আছে, তাই আমি হুট করে চাকরিটা কোথায় পাবো? এখন ইপিজেডের অবস্থা বেশি ভালো না, প্রত্যেকটা অফিসেই কাজ কম। শফিকের মতো পুড়ে যাওয়া 2 কারখানার অনেক শ্রমিকই দেখতে আসছেন নিজেদের রুজির জায়গার এমন দুর্দশা। মালিকপক্ষ যেন শ্রমিকদের পাওনা পরিশোধ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে, এমন দাবি সবার। দুঃখে তো পড়বে, ধরেন ঘর ভাড়া, খাওয়া দাওয়া, এটা কিভাবে চলবে? আমাদের একটাই দাবি, যারা বেকার হয়েছে ওদের যাতে চাকরি হয়, ওরা যাতে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারে, এটাই আমাদের আবদার। অ্যাডামস ক্যাপের মালিক থাকেন যুক্তরাষ্ট্রে, তার রয়েছে আরও কয়েকটা কারখানা। কর্মকর্তারা জানান বেতন ভাতা ও কারখানা নিয়ে কি হবে সে বিষয়ে এখনও তারা নিশ্চিত নয়। কিছু বুঝতে পারছি না কি অবস্থা আছে, এখনো পাইপের কাজ করছে, ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে শ্রমিককে আমি কথা বেতন দিয়ে করে নিচ্ছি, আমাদের কথা বেতন দিও নাই, দেখি না আল্লাহ। এদিকে বারবার আগুনের ঘটনা যেন মালিক শ্রমিকদের নিঃস্ব করতে না পারে, সেজন্য ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর তাগিদ বেবজার। আগুন যখন লেগে যায় তখন সেটা নিয়ন্ত্রণ করার আসলে আমাদের দক্ষতা, আমাদের রাষ্ট্রীয় সক্ষমতা, আমাদের প্রাতিষ্ঠানিক এবং আমাদের যে যান্ত্রিক সক্ষমতা, সেই সবগুলোর উপর নির্ভর করে। বৃহস্পতিবার চীনা প্রতিষ্ঠান জিয়ং থেকে আগুনের সূত্রপাত হলেও প্রতিষ্ঠানটির কাউকে পাওয়া যায়নি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শ্রমিক বিক্ষোভের জেরে চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক গ্রুপের 8টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে মালিকপক্ষ। ফলে বন্ধ রয়েছে কারখানাগুলোর উৎপাদন। সকালে শ্রমিকদের একটি অংশ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশের অনুরোধে তারা সরে যান।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইপিজেডের বিভিন্ন সেক্টরে প্যাসিফিক গ্রুপের বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় প্রতিষ্ঠানগুলোতে কাজ বন্ধ হয়ে যায়, কারখানার কর্মকর্তাদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পটুয়াখালীর কলাপাড়ায় একের পর এক অপরাধের ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এতে উপজেলাতে বছরের প্রথম ৯ মাসে ৩টি খুন, ৩টি ডাকাতি ও ৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানালেও পুলিশের আরও জোরালো ভূমিকা চান স্থানীয়রা। ২১ আগস্ট রাতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়িতে জানালা কেটে ঘরে ঢোকে ডাকাত দল, লুট করে ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা। এর দুদিন পর আলিপুর গ্রামে ঘটে 3টি ডাকাতির ঘটনা। এর আগে গত ১৩ জুলাই কলাপাড়ায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি ও নববধূ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশের হিসাবে এবছর উপজেলায় ৩টি খুন, ৮টি ধর্ষণ, ৩টি ডাকাতি এবং 10টি চুরির ঘটনা রয়েছে। এতে আতঙ্ক বেড়েছে স্থানীয়দের মাঝে। এই অঞ্চলের সবাই আতঙ্ক আছে। এই বাড়িতে ডাকাতি, এটা আমাদের জীবনে প্রথম শুনছি। আমাদের রাত্রে ঘুম হয় না, একজন উজাগার থাকি, আবার একজন ঘুমায়, একজন উজাগার থাকি, একজন ঘুমায়। হ্যাঁ, আমরা খুবই আতঙ্কে আছি। এই সিদ্ধান্ত নিচ্ছি যে কেহ রাত্র 12টা থেকে 2টা পর্যন্ত সজাগ থাকবো, এরপরে আবার 2টা থেকে 4টে পর্যন্ত সজাগ থাকবো। এছাড়া আমাদের কোনো এখন আর বিকল্প নাই। এসব অপরাধের ঘটনায় এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল জোরদার রয়েছে। প্রত্যেকটা ডাকাতি, ধর্ষণ এবং খুন, নারী নির্যাতন সহ যে সমস্ত অপরাধ হয়েছে আমরা প্রত্যেকটি উদ্ধার করেছি। এর স্থানীয় লোক যারা ভালো মানুষ, তাদের সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে কলাপাড়া দেশের পটুয়াখালীর আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য। গত এক বছরে পটুয়াখালী জেলাতে 20টি ডাকাতির মামলা হয়েছে। এর মধ্যে জুলাই আগস্টে ঘটেছে 8টি, গ্রেপ্তার অর্ধশতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতি বছরের মতো এবারও ঠাকুরগাঁও সদর উপজেলার শুক নদীর বুড়ি বাঁধে মাছ ধরা উৎসব শুরু হয়েছে। দূর দূরান্ত থেকে এসে মাছ শিকারে মেতে উঠেছেন অসংখ্য মানুষ। চলছে জমজমাট বেচা কেনাও। তবে এবার আশানুরূপ মাছ মিলছে না বলে জানান অনেকেই। হাতে জাল, সারিবদ্ধ হয়ে পানিতে ফেলছেন শত শত মানুষ। ভেলায় কিংবা ছোট নৌকায় চলছে মাছ ধরার প্রতিযোগিতা। প্রতি বছর কার্তিক মাসের প্রথম দিন খুলে দেয়া হয় ঠাকুরগাঁও সদর উপজেলার শুক নদীর বাঁধ। শুক্রবার বিকেলে বাঁধের পানি ছেড়ে দিলে রাত থেকেই মাছ ধরার উৎসবে মেতে ওঠেন জেলে সহ স্থানীয়রা। বছরে একদিন এটা একটা মাছ উৎসব এলাকা। আমরা আসছি দিনাজপুর থেকে, এখানে আসছি মাছ মারার উদ্দেশ্য নিয়ে। জালে উঠে আসি টাকি, পুঁটি, মলা, ফলি, শিং, শোল, ট্যাংরা সহ নানা জাতের দেশি মাছ। বাঁধের সামনেই বিক্রি হয় সেগুলো। মোটামুটি না পাইলেও যতটুকু পাওয়া হয়, কিন্তু আনন্দটা উপভোগ করে আবার না হলে মাছ কিনে নিয়ে বাড়ি যায়। বুড়ির বাঁধে দেশি প্রজাতির মাছ রক্ষা ও উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেই সাথে বন্ধ করা হয়েছে অবৈধ রিং জালের ব্যবহার। পঞ্চগড়, দিনাজপুর এবং অন্যান্য উপজেলা থেকে যারা এখানে আসেন, তারা যাতে হাসি মুখে বাড়িতে একটু হলেও দেশি প্রজাতির মাছ, যেটি বিলুপ্ত প্রায়, সেই মাছটি নিয়ে যেতে পারে, সেটির পিছনে মূলত আমাদের এই প্রচেষ্টা। টানা 3 থেকে 4 দিন পর্যন্ত ঐতিহ্যবাহী এই উৎসবে আশপাশের এলাকা থেকে আসেন অসংখ্য মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মরমের সাধক লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে শুরু হয়েছে 3 দিনের সাধু সংঘ ও লালন মেলা। লালন ভক্ত ও অনুরাগীদের মিলন মেলায় পরিণত জমজমাট আখড়াবাড়ি। ভজন সাধনে লালনকে স্মরণ করে তারা বলছেন, লালনের দর্শন ছড়িয়ে দিতে পারলে দূর হবে হিংসা, হানাহানি। এবারে প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে লালনের তিরোধান দিবস। সেবার বাণী নিয়ে সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফকির লালন সাঁই। আজীবন ছড়িয়ে গেছেন মানবতা ও ভালোবাসার বাণী। সোচ্চার ছিলেন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে। ফকির লালন সাঁইয়ের অমর এসব গানে মাতোয়ারা ছেউরিয়ার আখড়াবাড়ি।
লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সেখানে শুরু হয়েছে ৩ দিনের উৎসব। ছোট ছোট আস্তানা গেড়ে সাইজিকে স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা। চলছে মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার আর আধ্যাত্মিক আলোচনা। প্রেমের সাথে আনন্দের সাথে এখানে অবস্থান করব এটা মনে করছে। বিশ্বে যত মহামণি এসেছে সবাই মানুষের মনুষ্যত্ব জাগ্রত করার যে থিওরি সেটাই দিয়ে গেছে। আখড়াবাড়িতে বাউল পথ ও মতের দীক্ষা নিচ্ছেন অনেকেই। সাধুগুরুরা বলছেন লালন শাহের দর্শন মানব ধর্ম ছড়িয়ে দিতে হবে। প্রতি বছর এখানে আসি এবং আমার খুব ভালো লাগে, আমার অন্তরস্থল থেকে এখানে টানে চলে আসে। এখানে কি শেয়ার হয়, কেমন নলেজ শেয়ার হয়, এ সকল কিছু দেখতে এসেছি। আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে যে আয়োজন, সে আয়োজনের যে আলোক ছটা, এটি এই গ্রামীণ মানুষের চোখকে আরও বেশি উজ্জ্বল করেছে, তাদের ভিতরের জাগনাকে স্পিডকে আরেকটু বেগবান করেছে। এবার প্রথম বলা হলো আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, আমরা নজরুল জয়ন্তী পালন করি, অথচ লালন শাহের গানের দিক থেকেও যদি দেখেন, বাণীর দিক থেকেও যদি দেখেন, আর কিছু না, সেখানেও কিন্তু এটা অত্যন্ত উচ্চ মাত্রার একটা সঙ্গীত এবং এটার দার্শনিক মূল্য আছে, এটার বাণীর মূল্য আছে। বিশাল আয়োজন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন ৮০০ স্বেচ্ছাসেবক। আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন সহ সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যদের। লালনের গান ও আলোচনার পাশাপাশি কালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। সেখানে নানা সামগ্রী কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের জন্ম শতবার্ষিকী আজ। ১৯২৫ সালের ১৮ই অক্টোবর কলকাতায় তার জন্ম। মৃত্যু ২০০২ সালের ১৩ই অক্টোবর। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে নিজের জীবন তুচ্ছ করে আন্দোলনে নেমেছিলেন ইলা মিত্র। সে সময় পুলিশের হাতে গ্রেপ্তারের পর অমানবিক নির্যাতন সইতে হয়েছে তাকে। ১৯৪৮ সালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন ইলা মিত্র। ফসলের ৩ ভাগের ২ ভাগ পাবেন চাষি আর ১ ভাগ জমির মালিক, এটাই ছিল দাবি। জমিদার পরিবারের বউ হয়েও কৃষকদের এই ন্যায্য দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলেন তিনি। কৃষকদের অধিকার আদায়ে গ্রেপ্তারের পর পুলিশের অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন বিপ্লবী নেত্রী ইলা মিত্র। বাস্তবতার আলোকে দেখা যাচ্ছে যে তাকে তো মূল্যায়ন করা হয়নি। ইলা মিত্র না থাকলে হয়তোবা কৃষকরা এখনো অনেক বছর, অনেক যুগ পিছিয়ে থাকতো। ইলা মিত্রের নামে একটি সংগ্রহশালা নির্মাণ করা হলেও সেখানে কিছু ছবি আর তার একটি ভ্যানিটি ব্যাগ ছাড়া আর কিছুই নেই। ঐতিহাসিক এ আন্দোলনের ইতিহাস পাঠ্য বইয়ে রাখার দাবিও পূরণ হয়নি। অনেক মহামানবের জন্য দেশে বিশ্ববিদ্যালয় রয়েছে। আমার তো মনে হয় না যে আমাদের ইলা মিত্রের নামে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিটা অযৌক্তিক হবে। একবারে পুরোপুরি যৌক্তিক দাবি এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সংগ্রহশালাটি আরও সমৃদ্ধ করার উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা এখন বিশেষ করে ওই জায়গাটাকে আরও বেশি সুন্দর করার জন্য চেষ্টা করতেছি। পরবর্তীতে হয়তো এই ধরনের ব্যবস্থাও জেলা প্রশাসন থেকে নেওয়া হবে, যে এটা যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা যায় তাহলে ইলা মিত্র যে বিপ্লবী নেত্রী ছিলেন, ইলা মিত্রের অবদান স্মরণ ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকার দাবি নাচলের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।